এই সকালেই ছাদে অনেক রোদ। দুজনেই ছাদে এসে একটা গাছের নিচে দাঁড়ালো। আদ্রা বলল, এভাবে দাঁড়িয়ে থাকার জন্য তোদের ডেকেছি? অধরা বলল, তাহলে? আদ্রা অধরা আর সোহার হাতে দুটো ঝাড়ু দিয়ে বলল, এই ছাদটা ঝাড়ু দে। সোহা রেগে গিয়ে বলল, তুমি পাগল হয়ে গিয়েছো? আমরা ঝাড়ু দিব? অসম্ভব। আদ্রা বলল, অসম্ভবকে সম্ভব কর। অধরা এক হাত কোমরে রেখে বলল, পারবো না। এখন রোদে কাজ করলে স্কিন কালো হবে, পরে বিয়ের ছবিতে কালো দেখা যাবে। আদ্র পিছলে হেসে বলল, চিন্তা করিস না, তুই কালো হলেও আমার ভাইয়ের সাথেই বিয়ে হবে। আবার রাশিয়ানদের মতো ফর্সা হলেও আমার ভাইয়ের সাথেই বিয়ে হবে। এমন সময় দুজন মহিলা এলো। আদ্র, অধরা আর সোয়া থেকে ঝাড়ুটা নিয়ে বলল, আপনাদের এই ছাদ পরিষ্কারের জন্যই ডাকা হয়েছে, কাজে লেগে পড়ুন। একটু পরে লোক আসবে সাজাতে। অথরা এগিয়ে এসে আদ্রকে মারতে মারতে বলল, ঠিক বড় ভাইয়ের মতো চাপা মারতে জানো। আদ্র সোহাকে বলল, তোর সামনে আমাকে মারছে, তুই আটকাচ্ছিস না কেন? সোহা মাথা নাড়িয়ে বলল, বেশ করছে, আরো মারো। আদ্র তাজ্জব বনে গেল। সোহার দিকে তাকিয়ে বলল, শয়তান, আবার কথা বলতে আসিস? তোর সাথে আমি কথা বলবো না। দুপুরে ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন আরমান নওয়াজ, আরিফ নওয়াজ আর আদনান নওয়াজ। আরিফ নওয়াজ বিয়ের কার্ডগুলোতে নাম লিখছেন, একটু পরে এগুলো আত্মীয়দের দিতে যাবেন। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো অধরা। খয়েরি রঙের থ্রি পিস পরেছে আর ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে। ও সোজা খাবার টেবিলে চলে গেল। সাথে সোহাও নিচে নেমে এলো। দুজনে খাবার খেয়ে কোনো কথা ছাড়াই আবার উপরে চলে গেল। অধরা রুমে ঢুকতে দেখলো রুদ্র এসে শুয়ে আছে। অধরা ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, আপনি কখন এলেন? একটু আগে। কিছু বলবেন? তোকে দেখতে এলাম। আগে তো দিনে 30 বার রুমে যেতি, তোকে রুম থেকে বের করে দিয়ে কি ভুল যে করেছি এখন বুঝতে পারছি। যাক, তাহলে বুঝতে পারলেন। রুদ্র উঠে বসে বলল, তবে চিন্তা নেই, আর মাত্র 3টা দিন, এরপরে তো বউ করে রুমে ঢোকাবো, আর 1 সপ্তাহের আগে বের করবো না। অধরা ফট করে বলল, যদি নতুন বউ দেখতে আসে তাহলে? রুদ্র ভ্রু কুচকে বলল, যা, তাই বউ দেখাবো নাকি? কাউকে দেখাবো না। আমার বউ মানে আমার বউ। আমি কি লোকের বউ দেখতে গিয়েছি নাকি যে তারা তাদেরকে আমার বউ দেখাতে হবে? অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আপনার বউ আপনি যেভাবে রেখে খুশি। সন্ধ্যার দিকে রুদ্র সোহার রুমে ঢুকলো। রুদ্র এগিয়ে আসতে আসতে বলল, কি রে, কি করছিস? আদ্য পড়াতে আসেনি? সোহা উঠে দাঁড়িয়ে বলল, আসলে ভাইয়া কিছু বলবে? তোর সাথে, আমার সাথে আয়। কোথায়? ফলো মি। রুদ্র চলে গেল। পেছন পেছন সোহাও এলো। রুদ্র সোহাকে নিয়ে ছাদে এলো। সেখানে আদ্র ছিল। সোহার মনে কেমন ধুকধুক করছে। রুদ্র এখন আবার ওদের দুজনকে নিয়ে কিছু বলবেই নাকি, এই ভেবে সোহা খানিকটা ঘাবড়ে গেল। রুদ্র সোহার দিকে তাকিয়ে বলল, নার্ভাস হচ্ছিস কেন? তোদেরকে খোঁচা মেরে কথা শোনাতে এখানে ডাকিনি। সোহা শ্বাস ছেড়ে বলল, তাহলে? রুদ্র ওদেরকে চেয়ারে বসতে বলে নিজেও বসে বলল, শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। আদ্র মাথা নাড়ালো, হ্যাঁ বলো। রুদ্র আশেপাশে তাকিয়ে অবলীলা বলল, শোন, বিয়ের পর যখন সব রিচুয়াল শেষ করে সবাই আমাদের বাসর ঘরে পাঠাবে, তখন অধরাকে একটা সারপ্রাইজ দিব। এটাতে তোদের দুজনের হেল্প লাগবে, আর কাউকে জানাতে চাচ্ছি না। আদ্র বলল, হ্যাঁ বলো, যা হেল্প লাগে আমরা করব। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, তোরা তো আবার অধরাকে ছাড়া কিছু বুঝিস না, আবার তো বলে দিবি না তো? সোহা রুদ্রর হাত ধরে বলল, তোমাকে ছুঁয়ে বললাম, অধরা আপুকে বলবো না, তুমি বলো। পরের দিন বিকেলবেলা রুদ্র গাড়ি বের করলো, বন্ধুদের আনতে গেল, আর সবাই যে যার কাজে ব্যস্ত। রাত 11টা। ড্রয়িং রুমে বাড়ির বড়রা কথা বলছে। সিঁড়ির মাঝে অধরা, ঝিলিক, আদ্র, সোহা, জীবন ওরা বসে আছে। কালকে গায়ে হলুদের প্রিপারেশন নিচ্ছে। আর রুদ্র ওদের বন্ধুদের সাথে বাহিরে গেছে। ওরা এতক্ষণ ওখানেই ছিল। আলোচনা শেষ করে বাহিরে গেল। এদিকে রাত অনেক হওয়ায় রুদ্র ওর বন্ধুদের রুমে যেতে বলে বাড়ির ভেতরে চলে এলো। তখনও অধরা, আদ্র সিঁড়িতে বসে কথা বলছে। বাড়ির বড়রা শুয়ে পড়েছে। রুদ্র এসে সবার সামনে দাঁড়িয়ে বলল, তোদের চোখে ঘুম নেই? ঝিলিক হেসে বলল, দুলাভাই, আপনার অপেক্ষাতেই করছিলাম, ভেবেছিলাম আপনাকে একবার দেখে ঘুমাতে যাব। রুদ্র হেসে এসে বলল, নো ওয়ে, আমি মানুষটা বুকিং, তাই কেউ আমার আশায় থাকবে না, আমি শুধু আমার বউয়ের। সবাই টুকটাক হাসি তামাশা করে যে যার ঘরে চলে গেল। আদ্র সোহার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওর রুমে ঢুকলো। সোহা ওয়াশরুমে ছিল। আদ্র এগিয়ে এসে বলল, সোহা, একটু কথা আছে। সোহা বের হতে হতে আদ্র বেরিয়ে গিয়ে নিজের রুমে এলো। ওর পিছু পিছু এলো ঝিলিক। আদ্র পেছন ফিরে হেসে বলল, তুমি কি মনে করে? ঝিলিক এগিয়ে এসে আদ্রর দু কাঁধে হাত রেখে রসিকতা সুরে বলল, আমার নামে বাড়িতে বলে বেরিয়েছ যে আমাকে বিয়ে করবে, ভালোবাসো, তাই আবার কি মনে করে আসবো? হবু স্বামীর ঘরে এসেছি। আদ্র হেসে এসে বলল, তুমি আমায় এভাবে ধরে কি বউছাড়া করার প্ল্যান করছো? সোহা দেখলে বিয়ে করবে না। ঝিলিক খিলখিল করে হাসলো, অতঃপর ছেড়ে দিয়ে রসিকতা সুরে বলল, সবাইকে বলেছ আমাকে বিয়ে করবে, আর তলে তলে আরেকজন? আর যাই হোক, তোমাকে তো আমি বিয়ে করবই না। আদ্র হাসলো। এই সময় রুমে সোহা এলো। আদ্র আর ঝিলিককে হেসে হেসে কথা বলতে দেখে ওর গা পিত্তি জ্বলে উঠলো। সাথে সাথেই বলল, সরি, ভুল টাইমে এসে পড়লাম মনে হয়। ঝিলিক হেসে হেসে বলল, তেমন কিছু না, আসো। আর আদ্র, তাহলে গুড নাইট। ওকে, গুড নাইট। ঝিলিক চলে গেল। সোহা বুকে হাত গুজে অন্যদিকে ঘুরে বলল, কি জন্য ডেকেছ? আদ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল। সোহা বলল,
দুজনে হেসে হেসে কি বলছিলে? ও ও কিছু এমনি, ও কিছু না, এমনি। সোহা রেগে আদ্রের দিকে এগোতে এগোতে বলল, কিছু না, এমনি। তাহলে হাসছিলে কেন? এমনি, তেমন কোনো টপিক ছিল না। মিথ্যে বলবে না, সত্যি করে বলো। আদ্র সোহাকে ঘাবড়ে দিতে ওকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দিল আর বলল, আমাকে কি এত সন্দেহ? তাহলে চল আজই বাসরটা করে ফেলি। সোহার চোখ বড় হয়ে গেল। আদ্র থেকে সরে গিয়ে বলল, আমি তো সন্দেহ করিনি। আদ্র আবারও ওকে টেনে ওর উপরে শুয়ে বলল, উহু, মিথ্যা বলবি না, আজ তোকে ছাড়ছি না। এখন লাইট নিভিয়ে বাসর শুরু করব। সোহা কেঁদে কেঁদে বলল, আমি সন্দেহ করব না, ছেড়ে দাও এবারের মতো। আদ্র বাঁকা হেসে বলল, ছেড়ে দিব এক শর্তে। আদ্র কাট কাট গলায় বলল, কালকে যেন বেশি নাচানাচি করতে না দেখি, আর ওই জীবনের আশেপাশেও যেন না দেখি। যদি দেখি, আমার থেকে খারাপ কেউ হবে না। সোহা নাক টেনে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। পরের দিন সকাল সকাল বিয়ে বাড়িতে হই হুল্লো বেঁধে গেল। বড়রা কাজের চাপে এদিক সেদিক ছোটাছুটি করছে, আর ছেলেমেয়েরা এক একজন এক একটা করছে। ছেলেরা ছাদে ডেকোরেশন সাজানোতে সাহায্য করছে, আর মেয়েরা হলুদ সন্ধ্যা কোন শাড়ি পরবে সেটা নিয়ে ব্যস্ত। দুপুরে খাওয়া দাওয়ার পরে রুদ্র অধরা রুমের দিকে এলো। অধরা বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিল, পাশেই ঝিলিক বসেছিল। রুদ্র রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ঝিলিক। রুদ্রকে দেখে হেসে হেসে বলল, দুলাভাই, মনে হয় বিয়ে পর্যন্ত ধৈর্য হচ্ছে না। রুদ্র ঘাড় চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, সেটা যদি আগে বুঝতাম তাহলে তো এখন বাচ্চার বাপও হয়ে যেতাম। কথাটা অধরা বা ঝিলিকের কানে গেল না। অধরা উঠে বসলো। রুদ্র এগিয়ে আসতে আসতে ঝিলিককে বলল, শালিকা, তাহলে আমার বউয়ের সাথে একটু কথা বলার সুযোগ করে দিয়ে একটু বাহিরে যান। ঝিলিক হেসে বলল, কথা বলুন, আমি বরং যাই। আপনার ছোট ভাই কি করে আমার সাথে? তো আর আবার বিয়ে ঠিক হয়ে আছে। রুদ্র হেসে বলল, যান। ঝিলিক চলে গেল। রুদ্র এগিয়ে এসে বিছানায় বসে অধরার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, ব্যাগপত্র গোছানো শুরু কর, কালকে ইনশাল্লাহ তোকে বউ করে সম্মানে আমার ঘরে নিয়ে যাব। অপমান করার পরে তো আর গেলিয়ে না, এবার বউ হয়ে যাবি। অধরা হেসে বলল, ঠিক আছে। অধরা হাত দুটো রুদ্রর গালের সামনে এনে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখুন, মেহেদি পড়েছি, আপনার নামও আছে। রুদ্র হাত দুটো ধরে আলতো করে চুমু দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা অধরা, তোর কি মনে আছে কি ওই যে কয়েক বছর আগে আমাদের যেদিন বিয়ে হলো তুই না বুঝে কবুল বলেছিলি? মনে আছে। রুদ্র জড়ানো গলায় বলল, সেদিন না বুঝে শুনে কবুল বলেছিলি, আর কালকে জেনে শুনে কবুল বলবি। আমার অফিসিয়ালি বউ হবে, সবাইকে বলতে পারবো আমার বউ ও রুদ্র নেওয়াজের বউ। রুদ্রর এমন কথা অধরার চোখের কোণে জল জমা হলো। চোখ মিটমিট করে বিছানা থেকে নেমে গেল, যাতে চোখের পানি রুদ্রের সামনে না আসে। তবে রুদ্রকে ভীষণ করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ মনে আছে, আমার সব মনে আছে। কত অপেক্ষা করেছি আপনার জন্য, অবশেষে পাচ্ছি আপনাকে, আলহামদুলিল্লাহ। রুদ্র এসে অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, খুব কষ্ট দিয়েছি তাই না? এবার আর কষ্ট দিব না, তোর কাছে তোর হয়েই থাকবো। অধরা চোখের জল নিয়ে হাসলো। রুদ্র হেসে হেসে রসিকতা করে বলল, আপনার বিয়েতে মত আছে তো? অধরা তাড়াহুড়ো করে চোখ মুছে পেছন ফিরে নাড়িয়ে বলল, মত নেই, আব্বু আম্মু জোর করে বিয়ে দিচ্ছে। রুদ্র তাহলে তাল মিলিয়ে বলল, এত ভারী অন্যায় করছে, তাদের নাম তো মামলা দেওয়া উচিত। অধরা রুদ্রর কাঁধে হালকা চাপড় মেরে বলল, এসব বন্ধ করুন, এবার বলুন কিসের জন্য এসেছেন? রুদ্র বাঁকা হেসে বলল, একটু জড়িয়ে ধরবো, চুমু খাবো, তাই এসেছি। ঝিলিক তো দেখি ঠিকই বলেছে, আপনার তো দেখি ধৈর্য হচ্ছে না। দাঁড়ান, বড় আম্মুকে ডাকছি। মাকে আবার কিসের জন্য ডাকবি? বলবো তোমার ছেলে। হ্যাঁ, থামলি কেন বল? তোমার ছেলে, তারপর কি? অধরা লজ্জা পেয়ে বলল, এই সরুন তো, রুমে যান। এদিকে ঝিলিক সত্যি সত্যি এসেছে আদ্রার ঘরে। আদ্রা মাত্র রুমে ঢুকে বিছানায় এসে বসে আছে। ঝিলিক এসে বলল, তো হবু বর কি করছো? আসা যাবে কি? ওহ, তুমি এসো, মাত্র এসে বসলাম। ঝিলিক এসে বিছানার এক কোণে বসলো। আদ্র বলল, কিছু বলবে? কি বলবো, ভালো লাগছিল না। সোহা কোথায় জানো? আদ্র বলল, শাওয়ার নিচ্ছে মনে হয়। বাহ, সোহার খবর দেখে আগে আগে বলে দিচ্ছ। তো বিয়ে করছো কবে? ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর সবাইকে জানাবো। ওহ, ভালোই, আমাকে কিন্তু আগে ইনভাইট করতে হবে। আদ্র হেসে বলল, তুমি হলে আমার আগের ওয়াইফ, তোমাকে তো আগে ইনভাইট করতেই হবে। করো, সমস্যা নেই। বিকেলে পার্লার থেকে লোক এসে অধরাকে সাজিয়ে দিয়ে গেল। ওর সাজা শেষ হতেই রুদ্র এসে হাজির। অধরাকে এত সুন্দর লাগছে হলুদ সাজে, ও দেখে কিছুক্ষণ টাসকি খেয়ে বসে রইল। অধরা এগিয়ে এসে রুদ্রের মুখের সামনে হাত উপর নিচ নাড়িয়ে বলল, এই কি হলো আপনার? রুদ্র গভীর কণ্ঠে বলল, তোকে খুব সুন্দর লাগছে। অধরা শয়তানি হেসে বলল, তো বউকে হলুদ সাজে দেখলে কিছু না কিছু দিলেন না? রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, তোকে কি দিব, তুই জীবনটাই নিয়ে নে। এই বলতে বলতে রুদ্র পাঞ্জাবি পকেটে কিছু হাজার টাকার নোট বের করে অধরার হাতে দিয়ে বলল, আপাতত রাখেন এগুলো, এরপরে ভরপুর টাকা, ভালোবাসা সবই পাবেন। অধরা রুদ্রর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল ওর বাবার সাথে কথা বলতে। আরিফ নেওয়াজ পাঞ্জাবি পরেছেন আর অনিমা চুল বাঁধছেন। অধরা রুমের সামনে দাঁড়িয়ে বলল, আব্বু আসবো? আরিফ নেওয়াজ আর অনিমা দুজনে অধরার দিকে তাকালো। আরিফ নেওয়াজ হেসে বলল, এসো, অনুমতি নিতে না করেছি না? অধরা এগিয়ে এসে আরিফ নেওয়াজের সামনে দাঁড়িয়ে আদুরে গলায় বলল, আব্বু, হলুদ সাজে তোমার মেয়েকে কেমন লাগছে? আরিফ নেওয়াজ মুখটা শুকনো হয়ে গেল। অনিমা হেসে বলল, খুব সুন্দর লাগছে। অধরা গাল ফুরিয়ে বলল, তোমাকে বলিনি, আব্বুকে বলেছি। আরিফ নেওয়াজ অধরার মাথায় হাত রেখে হেসে বলল, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে। অতঃপর মেয়ের কপালে চুমু দিলেন। অধরা
কথা বলে চলে যেতে আরিফ নেওয়াজ বিছানায় বসে রইলেন, মুখটা গম্ভীর। অনিমা পাশে বসে বললেন, কি হলো আপনার? আরিফ নেওয়াজ নরম হয়ে বললেন, সত্যি সত্যি মেয়ের বিয়ে হবে তাই না? অনিমা বুঝলেন তার এমন চুপচাপ থাকার মানে। একটাই মেয়ে তার, তাও আবার একটু বকা দেওয়া তো দূরের দূরের কথা, মেয়ের উপর উঁচু গলায় কথাও সহ্য হয় না। সেই মেয়ের বিয়ে, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। অনিমা সুধালো গলায় বলল, মেয়ে মানুষ যখন বিয়ে তো দিতেই হবে। আর মেয়ে কি আমাদের থেকে দূরে থাকবে নাকি? চোখের সামনে আমাদের কাছেই তো থাকবে। আপনি আর মন খারাপ করবেন না। মন খারাপ করলে অধরাও মন খারাপ করবে। কথাটা শুনে আরিফ নেওয়াজ উঠে দাঁড়ালেন, স্বাভাবিক গলায় বললেন, চলো ওদের কাছে যাই। রুদ্র রেডি হয়ে অধরাকে সাথে নিয়ে ছাদে এলো। দুজনে অ্যান্টি দেখে সবাই খুশি। আরমান নেওয়াজ তো মস্করা করে রুকাইয়াকে আস্তে আস্তে বলল, তোমার ছেলে দেখো, বলেছিল তো আমি বিয়ে করব না, দেশেই যাব না, তোমাদের ভাতিজিকে বিয়ে করব না, দেশে গেলেই তোমাদের ভাতিজির সাথে বিয়ে দিয়ে দিবে। আর এখন দেখো বিয়ের জন্য পাগল, অবশেষে বিয়ে করতে রাজি হয়েছে এবং করেছেও। তাহলে জেদ থাকার লাভটা হলো কি? রুকাইয়া তাকিয়ে রইলেন, এরপর বললেন, আল্লাহ ভালো জানে এই ছেলে কার মতো হয়েছে, এখন আবার বাপের মতো মিশু হচ্ছে। আর আদ্রকে দেখো, কবে এসে বলে বাবা আমি বিয়ে করে ফেলেছি। আরমান নেওয়াজ কপাল কুঁচকে বললেন, ও তো বললোই যে ঝিলিককে বিয়ে করবে। বলেছি তো সেটা নিয়ে কথা বলবো। তাহলে আবার এ কথা বলছো কেন? রুকাইয়া ঝাড়ি মেরে বললেন, বয়স হয়েছে, এখনো চোখ কান খোলা থাকে না? ছেলে কি করছে না করছে জানেন না, দেখেই বলছেন ঝিলিকের সাথে বিয়ের কথা। ওর হাবভাব দেখে বুঝতে পারছেন না ও কাকে ভালোবাসে, কাকে বিয়ে করতে চাইছে? কি বলতে চাইছো বুঝতে পারছি না। বুঝতে হবে না, চুপ করে রুদ্র আর অধরাকে দেখেন। রুদ্র অধরা একসাথে ছবি তুলছে, আর বাকিরা নিজেদের মতো। আবার বাড়ির বড়রা এসে ওদের সাথে ছবি তুলছে। আরিফ নেওয়াজ এসে রুদ্র অধরার মাঝখানে বসলেন। রুদ্র আস্তে করে বলল, শ্বশুর আব্বু, তাহলে ফাইনালি আপনার মেয়েকে বিয়ে করছে? রুদ্র শয়তানি হেসে বলল, তো যৌতুক দিবেন না? আরিফ নেওয়াজ না হেসে পারলেন না, বললেন, যৌতুক চাইছো? দাঁড়াও, পুলিশকে কল করছি, সে এসে যৌতুক বুঝিয়ে দিবে। রুদ্র হাসলো। অনুষ্ঠানের শেষের দিকে সবাই রুদ্র আর অধরাকে মাঝখানে রেখে চারদিকে ঘুরে ঘুরে নাচানাচি করছে। জীবন ইচ্ছে করে সোহার কাছাকাছি ঘুরছে আর মিটমিট করে হাসছে, যা দেখে আদ্র চোখ পাকিয়ে সোহার দিকে তাকালো। সোহা সেই তালেই নেই। রুদ্র নাচতে নাচতে সোহার হাত ধরে টান দিয়ে ওর সামনে আনলো। সোহাকে যে কিছু বলবে তারও উপায় নেই, কেননা সাউন্ড বক্স বাজছে খুব জোরে, আর সবার সামনে বলাও যাবে না। এর থেকে ভালো সোহার হাত ধরে তালে তালে নাচা শুরু করলো। এক হাতে সোহাকে আর এক হাতে অধরার হাত ধরে রইল। আদ্র আর কি নাচবে, ওর মাথায় প্রায় রক্ত উঠে গিয়েছে। ওকে বারবার করে বলা হয়েছে কালকে নাচানাচি কম করতে আর ওই জীবন থেকে দূরে থাকতে, কিন্তু এই মেয়ে দেখে দেখে জীবনের কাছেই যাচ্ছে বারবার। সবাই একটা সময় প্রায় টায়ার্ড। অধরা আর রুদ্র ওখানে স্টেজে বসে রইল। আদ্র এসে ওদের দুজনের জন্য 2 গ্লাসে করে শরবত নিয়ে গেল। রুদ্র আদ্রকে জিজ্ঞেস করলো, সোহা কোথায় রে? আদ্র যেতে যেতে রাগী কণ্ঠে বলল, জাহান্নামে যাক, আমার কাছে জিজ্ঞেস করছো কেন? রুদ্র বিড়বিড় করে বলল, রাগ দেখাচ্ছে, একটু পরেই তো আবার চুমু খেতে ওর ঘরে চলে যাবে। ওকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। অধরা মুখের উপর বলে দিল, আপনি আবার কাকে বলছেন? দুজনেই তো এক পথের পথি। রুদ্র পিছলে হাসলো। অধরা জিজ্ঞেস করলো, ওদের আবার কি হলো? রুদ্র বলল, কি আবার হবে, রাগ করেছে কেন? সোহার নাচার সময় জীবনের সামনে ছিল বলে আদ্র জেলাস হয়ে এমন করছে। ও রুদ্র অধরার কানে কানে বলল, কালকে কি জানিস? অধরা অবলীলা বলল, কি আবার? কালকে আমাদের বিয়ে। রুদ্র বাঁকা হেসে বলল, এর থেকেও বড় বিষয় কালকে আমাদের বাসর ঘর। অধরা লজ্জা পেয়ে রুদ্রর কাঁধে চাপড় মেরে বলল, সরুন, বিয়ে আগে কাছে আসবেন না তো, না হলে বিয়ে করব না আপনাকে। রুদ্র ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, এমা তাই? বিশ্বাস করবে কেউ? এই বলে পরপর গা ছাড়া ভাব নিয়ে বলল, তুই বললেই কি আর না বললেই কি, বিয়ে আমার সাথে আগেও হয়েছে আর এখনো হবে ইনশাআল্লাহ। রুদ্র অধরাকে সাথে নিয়ে নিচে এলো। অধরাকে রুমে রেখে নিজেও রুমে চলে গেল। এরপরে অধরার রুমে এলো ঝিলিক। ঝিলিক রুমের দরজা লাগিয়ে দিয়ে শাড়ি খুলতে খুলতে অধরাকে বলল, এই তুই শীতের মধ্যে বিয়ে করতে পারলি না, এই গরমে বিয়ে করতে হলো? শাড়ি পরে কি থাকা যায়? অধরা কোমরে হাত রেখে বলল, এটা তোর দুলাভাইকে গিয়ে বল, তারই তো শব্দ, সে গরমে বিয়ে করতে গেল কেন? ঝিলিক হাসতে হাসতে অধরার কাবার খুলে এক সেট 2 পিস বের করে ওয়াশরুমে ঢুকলো। এরপরে ফ্রেশ হয়ে বের হয়ে ফোন স্ক্রল করতে করতে বিছানায় এসে শুলো। অধরাও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ঝিলিক বলল, অধরা তোর ফোন কোথায় রে? অধরা মনে করে বলল, আমার ফোন কোথায় যে? ও হ্যাঁ, রুদ্র ভাইয়ের কাছে, নাচানাচির সময় সে নিয়ে পকেটে রেখেছে। ঝিলিক বিছানা থেকে নেমে বলল, দাঁড়া নিয়ে আসছি, তোর ফোনটা দরকার, ছবি তুলেছি সেগুলো নিব। ঠিক আছে যা নিয়ে আয়। ঝিলিক দরজা খুলে বেরিয়ে গেল। রুদ্র ঘরের সামনে এসে বলল, দুলাভাই আসবো? ভিতর থেকে রুদ্র বলল, হ্যাঁ এসো, দরজা খোলাই আছে। ঝিলিক রুমে এসে বলল, ভাইয়া অধরার ফোনটা নাকি আপনার কাছে, একটু দিন তো ছবিগুলো, আমার ফোনে পাঠাবো। দেখো সোফায় রেখেছি ফোন। ঝিলিক ফোনটা নিয়ে বের হলো। সামনে আবার সোহার রুমে ঢুকলো। সোহা বসে আছে। ঝিলিক বলল, সোহা চলো অধরার রুমে আজ একসাথে থাকি, এরপরে তো আর একসাথে থাকা হয়ে উঠবে না। সোহা উঠে দাঁড়িয়ে বালিশটা নিয়ে বলল, ঠিক বলেছো, চলো। দুজনে রুম থেকে বের হলো। চলে এলো অধরা রুমে। তিনজনেই শুয়ে পড়লো। অধরা মাঝখানে শুয়েছে আর দুজন দুপাশে। তিনজন আবার ভালো গল্প করছে। হঠাৎ
হঠাৎ দরজায় কেউ চাপড় মারে। অধরা ঝিলিককে বলল, দেখ তো কে এসেছে। ঝিলিক বিছানা থেকে নেমে ওড়নাটা ঠিক করতে করতে দরজা খুলল। আদ্র বলল, অধরা কই? শুয়ে আছে। আদ্র একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এইটাই কিছু জিনিস আছে, অধরাকে দিও। ঝিলিক বলল, আরে এসো না, আমরা ঘুমাইনি, তুমিই দিয়ে যাও। আদ্র ভিতরে ঢুকলো। সোহা ফট করে উঠে বসলো। এরপরে আদ্র ব্যাগটা অধরাকে দিয়ে বলল, এগুলো মা দিতে বলেছিল, আমারই মনে ছিল না, আর বাদ বাকিগুলো কালকে সকালে, ঠিক আছে? আদ্র সোহার দিকে এক পলক তাকিয়ে ওকে জেলাস ফিল করাতে ঝিলিককে বলল, তো ম্যাডাম দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আদ্র চলে গেল। ঝিলিক হেসে দরজা লাগাতে যাবে, ঠিক তখন আদ্র একটু জোরেই ঝিলিককে ডাকে, শোনো তো, কথা আছে। ঝিলিক বেরিয়ে গেল। সোহা অধরাকে বলল, এটা কি হলো আপু? অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি এর মধ্যে নেই বোন, আমার বিয়ে কালকে, আর এসব নিয়ে চিন্তা করিস না। ঝিলিক এসে দরজাটা বন্ধ করে বিছানায় এলো। সোহা ঝিলিকের দিকে তাকিয়ে কিছু একটা বলতে নিয়েও অধরাকে ধরে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা সবাই সকালের খাবার খেয়ে ড্রয়িং রুমে গোল হয়ে বসে কথা বলছিল। বাড়ির বড় থেকে ছোট সবাই ছিল। যেহেতু ছেলে মেয়ে বাড়ি একটাই, তাই রিসিপশন তারা কেউ করবে না। আজই লোকদের খাওয়ানো হবে। আরিফ নওয়াজের একটাই মেয়ে, তাই বিয়েটা খুব ধুমধাম করেই দিচ্ছেন, অনেক লোক বলেছেন। আবার এও ভেবে দেখলেন রিসিপশন অনুষ্ঠান ছাড়া বিয়ের অনুষ্ঠানই সম্পূর্ণ নয়, তাই ছেলে মেয়েদের মন যেন না খারাপ হয়, তাই ছোট করে গেট টুগেদার ইভেন্ট করবেন। এই মুহূর্তে কথার মাঝে আরমান নেওয়াজ বললেন, ভাগ্যিস বিয়েটা একই বাড়িতে, না হলে আরো কত কাজ থাকতো। তবে যাই বলো, আমার আদ্রর বিয়েতে আশা রাখাই যায়। ছোট ছেলের বউ আনতে যাব সবাই মিলে। উনার শেষের কথা শুনে আদ্র ভীষণ খেয়ে উঠল। রুকাইয়া ছেলের মাথায় চাপড় মেরে আরমান নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, রুদ্রর বিয়েটা হয়ে যাক, এরপরে আদ্রর কথা চিন্তা করবে। পাশ থেকে রুদ্র শয়তানি হেসে আরমান নেওয়াজকে বলল, বাবা, পুত্রবধূ তো তোমার ছোট ছেলের পছন্দ করাই আছে, সেদিন না বললো? আদ্র ঢোক গিলে অনিমার দিকে তাকালো। সেই দিন অনিমাই ঠাস করে বলে ফেলেছিল আদ্র ঝিলিককে পছন্দ করে, আর সেখান থেকেই সবাই জেনে গেল। আদনান নামাজ আর চোখে মেয়ের দিকে তাকিয়ে ওর প্রতিক্রিয়া দেখতে চাইছে। সোহা অধরার সাথে চুপচাপ বসে আছে, বলতে অধরা জোর করে বসিয়ে রেখেছে। আপাতত ঝিলিক আর আদ্রর প্রসঙ্গটা পাল্টাতে অধরা উঠে দাঁড়িয়ে বলল, আদ্র ভাই, ঝিলিক, সোহা, তোমরা আমার সাথে এসো তো, ছাদে কাজ আছে একটা। রুদ্র ফট করে বলে দিল, আমাকে ডাকবি না? ওর কথা সবাই হেসে উঠল। অধরা লজ্জা পেয়ে উপরে যেতে যেতে বলল, গেলে আসুন, না গেলে নাই। রুদ্র সাথে সাথে ওর পিছু পিছু চলে এলো। অধরা বুদ্ধি করে রুমে এলো। রুদ্র এলো। অধরা রুদ্রের দিকে তেড়ে এসে বলল, আপনার আর বড় আব্বু সমস্যাটা কি বলুন তো? আদ্র ভাই আর সোহার প্রেমটা বুঝি সহ্য হচ্ছে না? রুদ্র হেসে মাথা নাড়িয়ে বলল, না, ইচ্ছে তো করছে সবাইকে বলে দিই, আর ওদের বিয়েটা হোক। অধরা রুদ্রের হাত ধরে যেতে যেতে বলল, চলুন আমার সাথে। কোথায়? জঙ্গলে। তোর সাথে জঙ্গলে কেন? আকাশ পাতাল সব জায়গা যেতেই রাজি, যদি তুই থাকিস। আদ্র পেছন ফিরে বলল, আপাতত ছাদে আয় দুজনে, এরপরে আকাশ পাতাল ট্যুরে যাস। আদ্র, অধরা, রুদ্র ছাদে স্টেজে এলো। ঝিলিক, সোয়া সেখানেই ছিল। সবাই বিয়ের বরকনের অ্যান্টি সময় নাচবে, রুদ্র নাচবে। এরপরে এলো জীবন। তারপর সবাই নাচের রিহার্সাল করছিল। রিহার্সাল শেষ করে আদ্র আগেই নিচে নেমে এলো। কালকে থেকে সোহার সাথে কথা বলেনি, সোহাও বলেনি, এই ভেবে যে আদ্র হয়তো আগে কথা বলবে। আদ্র রুমে ফিরে এসে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। এরপরে সোহা আসে। আদ্রকে কথা বলতে দেখে দাঁড়িয়ে থাকে। আদ্র কল কেটে দিয়ে ভারী গলায় বলে, কি হয়েছে, তুমি রাগ করে আছো? আদ্র ফোন রেখে বিছানা থেকে টাওয়াল নিয়ে সোফায় রাখতে রাখতে বলে, আমি কেন রাগ করে থাকবো? রাগ করার আমি কে? সোহা নরম গলায় বলল, সত্যি রাগ করে নেই তুমি? আদ্র হতবাক। ও তো বলবেই রাগ করে নেই, তাই কি সোহা বুঝবে না? বুঝেও কি এগিয়ে আসবে না? কথাটা ভাবতে ভাবতেই সোহা বলল, আমি আরো ভাবলাম রাগ করে আছো। আদ্র কোনো উত্তর দেওয়ার মুডে নেই। সোহা কি পারে না আদ্রকে জোর দেখিয়ে কোনো কথা বলতে? একবার জড়িয়েও তো ধরতে পারে, কিন্তু এই মেয়ের মাথায় তো ঢুকবে না। আদ্র রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে ঘাড়টা হালকা ঘুরিয়ে নিরেট কণ্ঠে বলল, যে বুঝেও না বোঝার ভান করে থাকে, তাকে যদি আস্ত একটা রচনা লিখে বোঝায়, তাও সে কোনো কিছুই বুঝবে না। বলে আর এক মুহূর্ত দেরি করলো না, চলে গেল। সোহা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কথাটা মোটেও অন্য কাউকে নয়, বরং ওকেই বলে গিয়েছে। ও কি করবে? বললো তো রাগ করেছে কিনা। সোহা কাঁদতে কাঁদতে চলে এলো নিজের ঘরে। দুপুরের পরই পার্লার থেকে দুটো মেয়ে এলো অধরাকে সাজাতে। ঝিলিক ওদেরকে নিয়ে এলো উপরে একটা রুমে। এরপরে দুজনে কফি, হালকা নাস্তা এনে দিল। তাদের থেকে একজন মেয়ে বলল বিয়ের কনেকে এখানে আনতে। ঝিলিক ওই রুম থেকে বেরিয়ে গেল অধরা রুমে। অধরা, তোকে সাজাতে এসে পড়েছে, আমি ওদেরকে কফি নাস্তা দিয়ে এসেছি, ওরা তোকে নিয়ে যেতে বলেছে। অধরা ফোনটা হাতে নিয়ে বলল, চল ওইখানেই সব রেডি হই। রুকাইয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, সব রেডি মানে? আসল জিনিসে তো নিসনি। হাতে আর একটা শাড়ি। এই শাড়িটা অধরা সেদিন দেখেছিল। রুকাইয়া বলেছিল এইটা রুদ্রের বউয়ের জন্য। অধরা হেসে মনে মনে বলল, বড় আম্মু, তোমার রুদ্রের বই আজ এই শাড়ি পরবে। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। রুকাইয়া শাড়িটা দিলেন অধরার হাতে। তার চোখে পানি। অধরা জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তুমি? রুকাইয়া নাক টেনে বলল, কই কাঁদছি? আজ আমার থেকে খুশি কে বলতো? এতদিন কত কেঁদেছি, আল্লাহর কাছে বলেছি ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনো, ও এলেই বিয়ে হবে। আর হলো। অধরা ডান হাত দিয়ে তার
অধরার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদলে কিন্তু বিয়ে করবো না। রুকাইয়া হেসে উঠল। অধরার কাঁধে হাত রেখে বলল, সুন্দর করে সাজবি, আমি কাজ সেরে তোর কাছে আসবো। রুকাইয়া চলে গেলেন। সাথে সাথে রুমে ঢুকলো রুদ্র। ঝিলিক বলল, অধরা তাহলে তুই আয়, আমি গিয়ে দেখছি ওদের অসুবিধা হচ্ছে কিনা। যা। ঝিলিক চলে যেতে রুদ্র অধরাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি এখন? বউ সাজতে। পার্লার থেকে লোক এসেছে সাজাতে। ও, এত আগেই সাজবি? কই এত আগে? একটা ব্রাইড সাজাতে অনেক সময় লাগে বুঝলে। তোদের কত কিছুই লাগে, আমার আবার এত লাগবে না, শুধু শেরওয়ানিটা পরলেই হবে। তুই এখন সাজবি, তাহলে আমি কি করব এখন? কি আর করবে, আমার রুমে যান, ঘুমান। ঠিক আছে, যা। আর বউ সেজে এসে ডাকবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা। অধরা চলে যাবে তখন রুদ্র ওর হাত ধরে কাছে টেনে নিয়ে এনে বল, উফ, বউ না সাজলেও কেন যেন বউই লাগছে তোকে। জি না, বউ সাজবো তখনই পরিপূর্ণ বউ লাগবে, বুঝলেন? রুদ্র না বোঝার ভান করে মাথা দুলিয়ে বলল, না তো বুঝিনি, একটু চুমু দে, বুঝে যাব। পারবো না এখন, বাড়ি ভর্তি লোকজন। রুদ্র শয়তানি হেসে বলল, তাহলে দরজা বন্ধ করে আসি। অধরা ঝাড়ি মেরে বলে, এই ছাড়ুন তো, দেরি হচ্ছে। অধরা চলে গেল। রুদ্র ওর দিকে তাকিয়ে একটু জোরেই বলল, এখন ঝাড়ি মেরে যেতে পারলি? তবে কবুল বলার পরে ঝাড়ি মেরে দেখিস, রাস্তায় ফেলে দিয়ে আসবো। আরিফ নেওয়াজ এইদিকে মেয়ের ঘরে আসছিল। কথাটা শুনে রুদ্র মুখোমুখি হয়ে বললেন, কি বললে? রুদ্র হেসে বলল, চুমু খেতে চেয়েছিলাম, খেতে দেয়নি, ঝাড়ি মেরে চলে গেল, তাই বললাম এই কথা। আরিফ নেওয়াজ হতবিভ্বর। বিয়ের আনন্দে এই ছেলে লাজ লজ্জা নেই। রুদ্র টি শার্ট খুলে বিছানায় গিয়ে বলল, তোমার মেয়ের সাজাতেই নাকি অনেক সময় লাগবে, আমি কি করব তাহলে? একটু রেস্ট নি। আরিফ নেওয়াজ শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ নাও। সন্ধ্যার দিকে রুদ্র আর অধরা ছবি তোলা হয়ে গেলে ওরা গ্রুপ ডান্স করবে। সবাই এখানে রয়েছে, সোয়া আসেনি এখনো। রুদ্র আদ্রকে যেতে বলল যেন ওকে ডেকে নিয়ে আসে। আদ্র অমত করলো। রুদ্র ইচ্ছে করে জীবনকে যেতে বলল, যা দেখে আদ্র রাগে নিজেই চলে গেল ডাকতে। বিড়বিড় করে বলল, শালার এমন একটা জায়গায় আছি, এই মেয়ে অবুজটাকে হাতে কলমে শিখিয়ে দিতে হয় রাগ করেছি কিনা। আর আরেকদিকে এই জীবনের বাচ্চা এসেছে। আরে এই ভাই, এ যাবে কবে? বলতে বলতে ঝিলিকের সাথে দেখা হলো। ও ঝিলিককে কিছু একটা বলে চলে এলো সোহার রুমের দিকে। সোহা রেডি হয়ে বের হলো। আদ্র বলল, তুই জানিস না অধরা তোকে আশেপাশে না পেলে কেমন করে? এখনো যাসনি কেন? খুঁজছে। সোহা মিনমিন করে বলল, যাচ্ছি। ও একটু দেরি হয়ে গেল, চলো। আদ্র আগে আগে যাচ্ছে আর সোহা ওর পেছনে। ছাদে আসার সিঁড়ির কাছে আসতেই দেখা হলো ঝিলিকের সাথে। ঝিলিক ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান করে আদ্রর দুই কাঁধে হাত রাখলো। আদ্র বলল, দেখে হাঁটবে না? ঠিক আছে। ঠিক আছে। তো কোথায় যাচ্ছিলে? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। কেন, কিছু বলবে? ঝিলিক বলল, আদ্র ব্যস্ত কণ্ঠে বলল, উপরে চলো, পরে কথা বলবো, সময় নেই, সবাই ওয়েট করছে। আদ্র বলে আগে আগে চলে গেল। সোহা সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। ঝিলিক ওর চিন্তা দূর করতে হেসে বলল, সোহা ডোন্ট মাইন্ড, তোমার আদ্রকে আমি নিচ্ছি না, ও তোমারই থাকবে। সোহা হেসে উপরে চলে এলো, কিন্তু বুকের ভেতর যে জ্বর বইছে সেটা কি করে সামাল দেবে? আদ্র খুব রাগ করেছে, ওর ব্যবহারে বোঝা যাচ্ছে। কি করে রাগ ভাঙাবে এখন?